আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের পর নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও নোয়াখালীতে ১১ জন এবং গোপালগঞ্জে ৬ জনকে আটক করা হয়েছে। এদিকে ঢাকা সহ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও গাজীপুরে সেনা টহল চলছে তল্লাশি। তবে এসব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার রাত থেকেই চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। পাশাপাশি বিভিন্ন সড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি করা হচ্ছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন নগরীর বিভিন্ন এলাকার নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন। পরে তিনি সাংবাদিকদের জানান, বর্তমানে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। সিটি তো ঘুরে আসলাম, কোথাও কারো মিছিল দেখি না আর কি। তো এমনি ভালো, এরা একটা প্রিপারেশন নিয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা খুব তৎপর, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, আমি পয়েন্টে দেখছি তারা অত্যন্ত সজাগ আছে। নারায়ণগঞ্জে সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল ও নজরদারি চালাচ্ছেন। গাজীপুরে সেনাবাহিনীর ১২০ সদস্যের একটি দল প্রস্তুত রয়েছে বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। পাশাপাশি পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ৪ প্লাটুন বিজিবি মাঠে কাজ করছে। ফরিদপুরে ১৫ আরই ব্যাটালিয়নের ১২৫ জন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সহায়তা করছে। মঙ্গলবার সকাল থেকে সেনা সদস্যরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ শুরু করে। গোপালগঞ্জে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে যৌথ বাহিনী। সেখানে ৫ প্লাটুন সেনা সদস্য অবস্থান নিয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১। নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা এড়াতে সেনা মোতায়েন করা হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, শহরের এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। সেনাবাহিনী কখন থেকে তাদের কার্যক্রম শুরু করেছে, কি দেখছেন আজ পরিস্থিতি? পরিস্থিতি স্বাভাবিক আছে, কোন রকম নির্ঝঞ্ঝাট ছাড়াই আজকের দিনটা পার হয়ে গেল প্রায় বলতে গেলে। গতকাল রাত থেকে মূলত সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন এবং তারা ৬টি ভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা তাদের টহল অব্যাহত রয়েছে। পাশাপাশি পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে নারায়ণগঞ্জে। গতকাল রাতে ডিবি, পুলিশ, জেলা পুলিশ সহ যৌথ অভিযানে তারা প্রায় ১৭ জন নেতাকর্মীকে আটক করেছেন বিভিন্ন মামলা এবং নাশকতার অভিযোগ থাকার প্রেক্ষিতে। এখন যে বর্তমান অবস্থা, এখন পর্যন্ত নারায়ণগঞ্জ শহর একেবারেই শান্ত রয়েছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলার কোনো অবনতি হওয়ার মতো কোনো প্রেক্ষাপট কিংবা কোনো পরিস্থিতি তৈরি হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। জেলা প্রশাসন সূত্রে আমাদেরকে জানিয়েছে তারা সেনাবাহিনীর সাথে সমন্বয় করে ম্যাজিস্ট্রেসি নিয়ে তারা সামগ্রিক বিষয়টা মনিটরিং করছে। পাশাপাশি জেলা পুলিশ সুপার নিজেই শহরের বিভিন্ন প্রান্তে এবং পয়েন্টগুলোতে ঘুরে ঘুরে দেখছেন যে আসলে কোথাও কোনো সমস্যা তৈরি হওয়ার মতো প্রেক্ষাপট তৈরি হয় কিনা। এখানে আরেকটা বলতে হয়, অতিথি প্রায় গত রাত থেকেই বিএনপির নেতাকর্মীরা মাঠে ছিলেন। মহানগর আওয়ামী লীগের, মহালীগের বিএনপির যে সভাপতি আছেন উনি সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ আমরা মাঠে তাদেরকে দেখেছি। তারা এখনো পর্যন্ত মাঠে আছেন। যে কোনো নাশকতা রুখতে তারা আসলে মাঠে রয়েছেন বলে তারা জানিয়েছেন আমাদেরকে। তো এখন পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অদিতি। তো যেটা বলতে হয় যে আসলে প্রশাসনের তৎপরতা এবং নেতাকর্মীরা যথেষ্ট উপস্থিতির কারণে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। আশা করা যায় এরকম পরিস্থিতি চলতে থাকলে যে কোনো রকম নাশকতা থেকে নারায়ণগঞ্জ রক্ষা পাবে। এই ছিল অদিতি নারায়ণগঞ্জ এখন পর্যন্ত আমাদের। হাবিব, আপনার কাছ থেকে আমরা আজকের খবর জেনে নিচ্ছিলাম, ধন্যবাদ। দর্শক, সহকর্মী হাবিবুর রহমান নারায়ণগঞ্জের খবর জানিয়ে দিচ্ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্র করে নাশকতা এড়াতে চট্টগ্রামেও সেনা মোতায়েন করেছে সরকার। সেখানকার আজকের পরিস্থিতি জানাতে এবারে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী রাজীব বড়ুয়া। দর্শক, সহকর্মী রাজীব বড়ুয়ার সাথে আমরা সংযোগটি স্থাপন করার চেষ্টা করছি। আমরা নিশ্চয়ই পরবর্তীতে তার সাথে সংযুক্ত হতে পারলে জানাবো চট্টগ্রামের খবর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশৃঙ্খলা প্রতিরোধে সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এতে দেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক উত্তাপ ছড়ায়। চট্টগ্রামের কর্মসূচিতে যোগ দিয়ে ভূমি প্রতিমন্ত্রী জানান, কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাজশাহীতে মঙ্গলবার সকাল থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় সহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান দেন। তারা জানান, নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা মাঠে আছেন। বিশৃঙ্খলা না সৃষ্টি করতে পারে, অশান্তি সৃষ্টি না করতে পারে, এই জন্য আমরা দেশকে একটি বিশৃঙ্খলা থেকে রক্ষার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। মানুষের সুন্দর বাসস্থান চাই, সুন্দর রাজনীতি চাই, সুন্দর আমরা ভাবে বসবাস করতে চাই। এটা হলো আমাদের আশা। সব থেকে আমরা এই কর্মসূচি পালন করছি যাতে করে বাংলাদেশে কেউ আর নিষিদ্ধ কোনো সংগঠন জনমনে কোনো ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগরে জিসি এলাকায় বিএনপির প্রতিবাদ সভায় যোগ দেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের সাজা নিশ্চিত করতে হবে। এর আগে এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, প্রিয় বন্ধুগণ। এদিকে রাজবাড়ী ও মানিকগঞ্জ যুবদল এবং বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। যশোরের লালদিঘির পাড়ে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এখানেও বক্তারা ঘোষণা দেন, আগামী 30শে জুন পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। লক্ষ্মীপুর ও মেহেরপুরে পৃথক কর্মসূচিতে সন্ত্রাস ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান নেতাকর্মীরা। অবশ্যই আপনারা বলবেন প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রশাসন সম্পূর্ণভাবে স্বাধীন। সিরাজগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে নেতারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে। শাকিলা শম্পা, ৭১। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সংকটে পড়ে ৪.৫ মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজটি এখন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে রওনা করে। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় জাহাজটি সেখানে আটকে ছিল। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ৩১ জন নাবিক নিয়ে গত ২৮শে ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছেই আটকে ছিল বাংলার জয়যাত্রা। দীর্ঘ প্রায় ৪.৫ মাস পর মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালী অতিক্রম করে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক জানান, হরমুজ প্রণালী পার হয়ে জাহাজটি আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে। এরপর জাহাজের গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন এবং ডারবান বন্দর। জাহাজের নাবিক সহ সবাই সুস্থ আছেন। আমাদের প্রথমে হয়তো ফুজারিতে পাঠাতে হবে ফার্দার বাংকারিং এবং অন্যান্য প্রভিশনের পর, তারপর হয়তো এটা ডেস্টিনেশন, এখন পর্যন্ত সাউথ আফ্রিকা আছে, যদি চার্টার যে ডেস্টিনেশন ফাইনাল করবে সেখানে আমার জাহাজ চলে যাবে। তিনি আরও জানান, হরমুজ পার হতে না পারলেও জাহাজটি অলস বসে থাকেনি। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে সিঙ্গাপুর ভিত্তিক চার্টার প্রতিষ্ঠানের ৩৭,০০০ মেট্রিক টন সার বোঝাই করে। কার্গো লোড করে অন্য পথে চলাচল করে আয় করে ২৪ কোটি টাকা। কার্গো লোড করার কারণে আমরা এখনও অন হায়ারে আছি। আমরা প্রতিদিন $১৬,০০০ বা প্রায় ২০ লাখ টাকা পার ডে আমাদের সাথে চুক্তি আছে, আয় করছি। সো মাছে আসছে প্রায় ৬ কোটি টাকা। এই ৪ মাসে যদি আমি রাফলি বলি, প্রায় ২৪ কোটি টাকার মতো আমাদের আয় হয়েছে। এ নিয়ে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, যুদ্ধের শুরুতে জাহাজটির কাছাকাছি ক্ষেপণাস্ত্র এসে পড়েছিল। ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে আক্রান্ত হওয়ার শঙ্কাও ছিল। যতটুকু সময় ছিলেন সারাক্ষণ ওনারা টেনশনই ছিলেন যে কখন ওনাদের উপরে এসে পড়ে। মেন্টালি এবং ফিজিক্যালি ওনারা সবাই ওভার এক্সস্টেড, কারণ যেহেতু শিপ ইজ ফ্লোটিং এবং ওদের যাওয়ার কোনো জায়গা নেই। সো দে আর আন্ডার সিভিয়ার মেন্টাল টর্চার, এবং আমার মনে হয় যে দে অল নিড এ থরো মেডিকেল চেক আপ। ২০১৮ সালে নির্মিত ৩৮,৮৯৪ টন ধারণ ক্ষমতা সম্পন্ন এমভি বাংলার জয়যাত্রায় কর্মরত সবাই বাংলাদেশের নাগরিক। পিন্টু হাজং, ৭১।
কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে নানা অজুহাতে অযৌক্তিক ফি নেয়ার অভিযোগ প্রমাণ হলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সোমবার বিকেলে নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে কুমিল্লা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন। তিনি আরো বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেশি রাখা হয়েছে, কারণ এই খাতের সমস্যাগুলো দ্রুত সমাধান করা দরকার। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ধন্যবাদ স্যারকে। এখন সাবরিনা সুলতানা রিচি প্রাপ্ত হন। আমাদের সময় কিন্তু আমরা 1.80 পর্যন্ত যেতাম, 79 পর্যন্ত যেতাম, কিন্তু শুভঙ্করের কোনো ফাঁকি ছিল না। এইবার স্ট্রেট বাজেট 87,000 কোটি টাকা থেকে বেড়ে 1,36,000 কোটি টাকাতে নিয়ে গিয়েছে। 2% of GDP only for education ministry, no শুভঙ্করের ফাঁকি। দর্শক, দেশযোগের শুরুতেই আমরা জানাচ্ছিলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা এড়াতে চট্টগ্রামে সেনা মোতায়েন করা হয়েছে। সেখানে চলে যেতে চাই, এবারে জানবো এখনকার পরিস্থিতির খবর। সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত আছেন আমাদের সাথে। রাজীব, জেনে নিতে চাই সেনাবাহিনীর কার্যক্রম কেমন দেখছেন চট্টগ্রামে, পাশাপাশি কোনো ধরনের নাশকতার খবর এখন পর্যন্ত কোথাও পেয়েছেন কিনা? অদিতি, আওয়ামী লীগের ৭৭ বছর পূর্তি উপলক্ষে গতকালকে থেকে আমরা দেখছি যে নগরীতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং তারা নগরের বিভিন্ন মোড়গুলোতে তারা টহল দিচ্ছে এবং আমরা দেখছি সকাল থেকেই বিভিন্ন যানবাহন তারা তল্লাশি করছে, যেগুলো তাদের সন্দেহজনক মনে হচ্ছে। এবং চট্টগ্রাম নগরের প্রবেশ মুখগুলো রয়েছে, যেগুলো বিশেষ করে দক্ষিণ দিকে এবং উত্তরের যে প্রবেশ মুখগুলো রয়েছে সেখানে টহল জোরদার করা হয়েছে। তবে সেনাবাহিনী নামার কথা থাকলেও আমরা কিন্তু আসলে গতকাল রাত এবং আজকে সকালে কোথাও সেনাবাহিনীর টহল দেখিনি। তবে পর্যাপ্ত পরিমাণ পুলিশ বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন এবং সেই সাথে বিএনপির নেতাকর্মী তারাও কিন্তু রাস্তায় ছিলেন সকাল থেকে। এবং আমরা যখন সকালে এসেছিলাম তখন চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র তিনিও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পরিস্থিতি দেখছিলেন এবং তিনি বলছেন যে আসলে কোনো ধরনের রাজনৈতিক আসলে সমাবেশ তাদের পক্ষ থেকে নেই। তিনি চান যে আসলে একটা শান্তিপূর্ণ অবস্থান যেন আসলে এই আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা অস্থিরতা যেন তৈরি না হয় সেই বিষয়টি আসলে লক্ষ্য রাখার জন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তিনিও অনুরোধ করেছেন এবং বলেছেন যে এই পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো সাধারণ মানুষ বা নিরাপত্তার মানুষ যেন আসলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে না পড়েন এবং কোনো ধরনের নাজেহাল যেন কেউ আসলে না হয়। এবং আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে কিছু জায়গায় তারা সমাবেশ করেছে, যেখানে নগরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, ভূমি প্রতিমন্ত্রী ছিলেন, বিভিন্ন জায়গায় তারা সমাবেশগুলো করেছেন এবং বলছেন যে আসলে যেহেতু গত 17 বছর ধরে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের ফ্যাসিস্ট কর্মকাণ্ড করেছেন, সেই ফ্যাসিস্ট কর্মকাণ্ডের কারণে তারা আজকে দেশে নেই। ফলে এই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে তারা আবার জড়ো হয়ে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করে কিনা সেই বিষয়ে তারা নিজের এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে বলেছেন এবং পাশাপাশি বলেছেন যে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভীত সন্ত্রস্ত না হয় সেই বিষয়টি আসলে তারা লক্ষ্য করছেন। তবে আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখিনি। রাজীব, আপনার কাছ থেকে আমরা জানছিলাম চট্টগ্রাম নগরীর খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত ছিলেন এতক্ষণ। প্রধানমন্ত্রীর চীন সফরে ঢাকা ও বেইজিং এর মধ্যে তিস্তা প্রকল্পের ব্যাপারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করছেন তিস্তা পাড়ের মানুষ। তারা বলছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বন্টন নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে তা তিস্তা প্রকল্পের মাধ্যমে দ্রুত সমাধান হওয়া দরকার। শাবায়াজিদ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত।
উত্তরাঞ্চলের 5 জেলার কোল ঘেঁষে বয়ে যাওয়া তিস্তা নদী একসময় এ অঞ্চলের মানুষের জীবন জীবিকা, কৃষি ও জীববৈচিত্র্যের প্রধান অবলম্বন ছিল। কিন্তু পানির স্বল্পতা, নদী ভাঙন ও পরিবেশগত পরিবর্তনের কারণে আজ তিস্তা অনেকটা অকার্যকর। নদী ভাঙনে হাজার হাজার পরিবার তাদের ভিটেমাটি হারিয়ে নিঃস্ব। অন্যদিকে পানির অভাবে কৃষি, মৎস্য সম্পদ ও নদীকেন্দ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি এই তিস্তা পরিকল্পনা হয় তাহলে আমাদের এই এলাকার মানুষের জন্য অনেক সুবিধা, অনেক ভালো হবে। আশা করব এবার এই পরিকল্পনাটা অবশ্যই বাস্তবায়ন হবে। আবার ভবিষ্যতে ইনশাল্লাহ এটা নিয়ে আরো যত তাড়াতাড়ি সম্ভব কাজ করা সম্ভব উনি এই কাজটা এই বিষয়ে দেখবে। নদীতে মাছ ধরা ছিল তিস্তা পাড়ের বহু মানুষের প্রধান পেশা। কিন্তু উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও নদীতে অতিরিক্ত পলি জমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। আমাদের এই এলাকার মানুষ আমরা ত্রাণ চাই না, আমরা চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। সরকারের কাছে আমাদের এইটা অনুরোধ, দাবি যে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা দ্রুত গতি হলে আমাদের খুব ভালো হবে। পূর্ব হিমালয় থেকে উৎপন্ন প্রায় 414 কিলোমিটার দীর্ঘ তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে এবং পরে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে পানি বন্টন চুক্তির আলোচনা চললেও ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতার কারণে এখনো কোনো স্থায়ী সমঝোতা হয়নি। এই পরিস্থিতির প্রতিবাদে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা চাই সকল শ্রেণী পেশার সকল মানুষের এই দাবির প্রতি সরকার পূর্ণ সমর্থন দিয়েছে। কাজ আমরা শুরু করব, পরীক্ষা নিরীক্ষা চলছে। যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করা হয় তাহলে উত্তর অঞ্চলের জনগণ ঢাকা ঘেরাও করে সারা দেশব্যাপী দেশকে অচল করে দেওয়া হবে। তিস্তা পাড়ের মানুষ বলছেন, প্রধানমন্ত্রীর চলমান চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা ও নদী পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রীর চীনের সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যে উন্নয়নের যে সেতুবন্ধন তৈরি হয়েছে এটা আরও বিকশিত হবে এবং দুই দেশের সম্পর্ক আরও উন্নয়ন হবে। এই ক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে একটা ইতিবাচক ফল বয়ে আনবে। বিশ্লেষকদের মতে তিস্তার সুষ্ঠু পানি ব্যবস্থাপনা নিশ্চিত না হলে শুধু উত্তরাঞ্চল নয়, পুরো বাংলাদেশের জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি আরও বাড়বে। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বেড়েছে। বিপদসীমার অন্তত 1 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে পানি। সবশেষ অবস্থা জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, তিস্তার পানি নিয়ে পানি উন্নয়ন বোর্ড কোনো ধরনের আশঙ্কার কথা জানিয়েছে কিনা? সার্বিক পরিস্থিতি কি সেখানে? অদিতি, লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমা ছুঁই প্রায় গত 2 দিন থেকে ছিল। তবে আজকে বিকেল 3টায় আমরা লক্ষ্য করেছি যে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর কারণে লালমনিরহাট জেলার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, নিম্ন অঞ্চলগুলো আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। তবে ঘরবাড়িতে পানি ওঠে নাই, তবে কৃষকের যে ফসল এবং তাদের যে ভুট্টা, বাদাম এবং পাট বিভিন্ন জায়গায় তলিয়ে গেছে এবং কিছু কিছু তাদের যে বাদাম তারা রক্ষা করতে পারলেও অধিকাংশ বাদাম তিস্তার চরের মধ্যে ভেসে গেছে। তবে লালমনিরহাট জেলার যে অন্য অন্য উপজেলাতেও আমরা লক্ষ্য করেছি যে তিস্তার পানি বিপদসীমার উপরে থাকার কারণে যে নিম্ন অঞ্চলগুলো বিভিন্ন জায়গায় তলিয়ে যাচ্ছে। তবে লালমনিরহাট সহ যে অন্য অন্য জায়গার যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও আমরা লক্ষ্য করেছি যে যেহেতু তিস্তা নদী যেহেতু খনন প্রক্রিয়া না থাকার কারণে অল্প পানি উঠলেই লোকালয়ে প্রবেশ করছে। তবে আতঙ্ক বিরাজ করছে লালমনিরহাটের তিস্তা পাড়ের লোকের মধ্যে যে আবারও বন্যা হলে তাদেরকে আবারও জিনিসপত্র অন্যত্র সরে নিয়ে যেতে হবে, বসত বাড়ি তারা যে ক্ষতির সম্মুখীন হবে তারা এই নিয়ে দুশ্চিন্তা রয়েছে। কয়েক
কয়েকটি অঞ্চল গিয়েছিলাম তিস্তা পাড়ে, তবে অতিথি যে লালমনিরহাটে তিস্তার পানি গত 2-3 দিন থেকে ওঠানামা করার কারণে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে যে তিস্তার পানি বিপদসীমা যে অতিক্রম করবে এই খবর তাদের কাছে নেই, তবে সুই করবে বিপদসীমা এটুকু আমাদের জানিয়েছে। তবে বড় একটা বন্যার একটা পূর্বাভাস তারা আমাদের দিয়েছে যে পূর্বের 2025 সালের ন্যায় 2026 সালেও। মিলন, আপনার কাছ থেকে আমরা তিস্তার পানির সবশেষ অবস্থা জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হয়ে জানিয়ে দেবার জন্য। দর্শক, লালমনিরহাট থেকে সহকর্মী মিলন পাটোয়ারি আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। বৃষ্টি না হওয়ায় কমেছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ সবগুলো নদ নদীর পানি। এতে নদী তীরের নিচু এলাকায় কেটেছে বন্যার আতঙ্ক। গেল 24 ঘন্টায় সুরমার পানি স্থিতিশীল থাকলেও 48 ঘন্টায় উজানে ভারী বৃষ্টি হলে আবারও বৃদ্ধির শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বর্তমানে নবীনগর পয়েন্টে বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে, তবে বৃষ্টি হলে নদীর বিপদসীমা অতিক্রম করার শঙ্কা রয়েছে। যেহেতু বৃষ্টিপাতটা আরো কন্টিনিউ হতে পারে, আরো 24 ঘন্টা রয়েছে, সেক্ষেত্রে নদীর পানিটা হয়তো কোনো কিছু পাত্রে অথবা স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। তো যেহেতু এখন জুন মাসের সময় এই বৃষ্টিপাতটা হবে এবং এখানে এখন পর্যন্ত আমরা কোনো বড় ধরনের বন্যা আশঙ্কা করছি না, তবে নদীর পানি হ্রাস বৃদ্ধি ঘটবে এবং কখনো কখনো এটি বিপদসীমার কাছে পৌঁছে যেতে পারে। ফরিদপুরে বর্ষার শুরুতেই আগ্রাসী হয়ে উঠছে পদ্মা, বাড়ছে ভাঙন। এরই মধ্যে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের অন্তত আধা কিলোমিটার এলাকা নদীতে মিশে গেছে। ভাঙনের মুখে রয়েছে ফসলি জমি, বাড়িঘর, মসজিদ, স্কুল ও ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র সহ বিভিন্ন অবকাঠামো। এলাকার লোকজন বলছেন, ভাঙন রোধে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। মনিরুল ইসলাম টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। নদী ভাঙনে বিলীন হচ্ছে ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইসমতুল্লাহ ডাঙ্গি সহ আশপাশের অন্তত 5টি গ্রাম। চলতি বছরে অন্তত 10টি বাড়ি সহ কয়েকশো একর ফসলি জমি এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের দাবি, অপরিকল্পিতভাবে বালু লুট এবং শুকনো মৌসুমে ভাঙন রোধে ব্যবস্থা না নেয়ায় ভাঙনের তীব্রতা বাড়ছে। তারা জানান, যে কোনো সময় একটি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদ সহ বাড়িঘর নদীতে ভেঙে যেতে পারে। ওইখানে একটা মাঝখানে, নদীর মাঝখানে একটা চরের মতো আছে, তো ওই পারে ডেজার লাগানোর ফলে ওই ডেজারের মাটিটা নদীর মাঝে পড়ার ফলে ওইখানে একটু উঁচু হয়ে যায়। উঁচু হওয়ার ফলে এই নদীর স্রোতটা নিকটবর্তী হয়ে আসে এবং নদীর তীরে চলে আসে। 1-1.5-2 কিলো এই ভাঙতেই আসতেছে। এখন তো নদীর স্রোত একটু কম, তাই এত ভাঙতেছে। স্রোত যখন বাড়বে তখন তো আরো ভাঙবে। এলাকাবাসী বলছে, স্থাপনার পাশাপাশি বিপুল পরিমাণ ফসলি জমিও নদীগর্ভে বিলীন হওয়ার পথে। বিদ্যালয় থেকে নদীর দূরত্ব ছিল প্রায় 3 থেকে 4 কিলোমিটার। দীর্ঘদিন যাবৎ প্রতি বছর একটু একটু করে ভাঙতেই আছে। এখন বিদ্যালয় থেকে নদীর দূরত্ব মাত্র 100 মিটার বা তারও কম হবে। আমাকে আপনার সহায়তা সাহায্য করবে, আমাদের বাড়ি বাঁচাবে। এ জায়গায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব পাকা রাস্তা নদীতে নিয়ে চলছে। আমাদের বাড়ি ঘর জায়গার মতো কোনো জায়গা নাই, কোনো স্থান নেই। আমাদের সরকার টাকা দেয়, গাংটা বাইন্দের ব্যবস্থা করে। এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক মাঝারুল ইসলাম বলেন, সাময়িকভাবে ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে বাজেট পাওয়া সাপেক্ষে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। বিভিন্ন আমাদের মিটিংগুলোতে এইগুলো নিয়ে কথা বলছি এবং সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও আমরা যোগাযোগ করছি প্রায়োরিটি বেসিসে এখানে বাদ দেওয়ার জন্য, স্থায়ী বাদ দেওয়ার জন্য। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। হাসিবা আলী বর্ণা, ৭১। ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিরাজগঞ্জের সব পয়েন্টে যমুনার পানি বেড়েছে। এতেই সদর ও চৌহালী উপজেলার বিভিন্ন চরে শুরু হয়েছে ভাঙন। বাহুকা এলাকায় বিলীন হয়ে গেছে তীর রক্ষা বাঁধের 30 মিটার অংশ। এতে হুমকিতে পড়েছে নদী পাড়ের বেশ কয়েকটি গ্রাম। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধের ভাঙন নিয়ন্ত্রণে রয়েছে। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। হঠাৎ করেই ভয়াল রূপে যমুনা নদী। 1 সপ্তাহ ধরে সিরাজগঞ্জে নদীর সব পয়েন্টেই পানি বেড়েছে, আর এতেই শুরু হয়েছে ভাঙন। প্রতিদিনই বিলীন হচ্ছে বিভিন্ন এলাকা।
সিরাজগঞ্জ সদর ও চৌহালি উপজেলার নদী তীর ও চর এলাকায় ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। এরই মধ্যে রবিবার বিকেলে বাহুকা এলাকায় তীর রক্ষা বাঁধের ৩০ মিটার হঠাৎই পানিতে চলে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাহুকা, ইটালি, গজারিয়া, ভেওয়ামারা সহ আশেপাশের এলাকায়। গ্রামবাসী বলছেন, ভাঙন বন্ধ না হলে ফসলি জমি, বসতবাড়ি সহ বিভিন্ন অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। জমি আমাদের একবারই ভাঙছে, আচ্ছা ভাঙিনি। এখন গ্রাম তো মনে হয় যে আর কিছুদিন ভাঙলে তো গ্রাম চলে গেলাম। এখন আমার একটু রক্ষা করে, সরকার একটু রক্ষা করে তো আমার একটু ভালো। তো অনেক জায়গা ভেঙে ফিরে গেছে, এখন আমরা অনেক আগের থেকে ভেঙে ফিরা অনেক জমি ভেঙে গেছে আঙ্গুরে। ভয় লাগে যে নদী খালি ভেঙেই যেতে একটু ছাই বাঁধের দরকার। তাই সরকার যদি একটু ছাই বাঁধ করে তাহলে আর আমাদের সুবিধা হবো। ভাঙনের খবর পাওয়ার পরই পানি উন্নয়ন বোর্ডকে জানায় প্রশাসন। এরপরই জিও টিউব ও জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়। এখন তীর রক্ষা বাঁধের ভাঙন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। যেভাবে ওনারা কাজ করতেছে তাতে বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ এটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং নদীর হাত থেকে আমার বাহুকা ইউনিয়নবাসী তদ্রূপ আমার রতনগঞ্জ ইউনিয়নবাসী রক্ষা পাবে বলে আমি আশা করি। আগামী 10 দিনের মধ্যে বন্যা হওয়ার সম্ভাবনা নাই, পানি বৃদ্ধি পাবে, হয়তো ডেঞ্জারের 1 মিটার কিংবা ডেঞ্জারের কাছাকাছি যাবে। আর পরবর্তীতে সাধারণত লং টার্ম বন্যার পূর্বাভাস আমরা এখনো পাইনি এভাবে। যমুনার ভাঙন রোধে একটি স্থায়ী বাঁধের দাবি জানিয়েছেন এলাকার হাজারো মানুষ। বনশ্রী হালদার, ৭১। সাগরে মাছ ধরতে গিয়ে গেল ৮ মাস ধরে নিখোঁজ ২৭ বাংলাদেশি জেলে। তারা কেমন আছে, কোথায় আছে কিছুই জানে না পরিবার। এই ঘটনায় একটি অপহরণ মামলায় গ্রেপ্তার হয়েছে ৩ জন। পুলিশের তথ্য বলছে নিখোঁজ সবাই মিয়ানমারের কারাগারে বন্দী। স্বজনদের দাবি দ্রুত ফিরিয়ে আনা হোক সবাইকে। মামুন হোসেনের রিপোর্ট। কেউ নাই আমাদেরকে সহযোগিতা করার মতো। বাবা ঘরে ফেরে না প্রায় ৮ মাস, তাই মেয়ে জেসমিনের এমন আহাজারি। ২০২৫ সালের ৮ ডিসেম্বর বিকেলে সাগরে মাছ ধরতে যান চট্টগ্রামের বাসিন্দা ৫৪ বছর বয়সী মোহাম্মদ আলমগীর। সেদিনই সাগরে গিয়ে পরিবারের সাথে মোবাইলে কথা বলেন। এরপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি তার। মা ১০০০ টাকা নিছেন, নেন, আমি আপনাকে ৮০ শীতের একটা জ্যাকেট কিনে দিব। এই কথা বলার পরে আমার ওই কথা বলাকালীন অবস্থায় আমার বাবার ফোনটা সুইচ অফ। নিখোঁজের বিষয়টি প্রথমে 999, কোস্টগার্ড এবং পরে কোতোয়ালি থানায় জানায় পরিবার, যদিও তখন জিডি নেয়নি পুলিশ। ঘটনার ১ মাস পর থানায় জিডি ও পরে অপহরণ মামলা করেন স্বজনরা। জানুয়ারিতে আমি একটা অভিযোগ করি 11 জন জেলে পরিবারকে নিয়ে। অভিযোগ করার পরে ওনারা বলতেছে মিয়ানমার আকিয়াবে আটক আছে, নাহিদ কোম্পানি বলছে। পরিবারের অভিযোগ নিষেধ করা হলেও কোম্পানির চাপে সাগরে মাছ ধরতে যেতে বাধ্য হন আলমগীর। আমার বাবাকে রাসেল নামের নাহিদ কোম্পানির ট্রলার পরিচালনাকারী, উনি আমার বাবাকে ফোন দিয়ে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে আমার বাবাকে নিয়ে যায়। আলমগীরের মতো এমন আরও ২৭ জেলে সাগরে মাছ ধরতে গিয়ে প্রায় ৮ মাস ধরে নিখোঁজ। তারা বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানেন না স্বজনরা। বিষয়টি নিয়ে মামলার তদন্ত করছে ডিবি। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন অপহরণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত এই সংক্রান্তে ৩ জন অ্যারেস্ট হয়েছে। তবে ভিকটিমের বিষয়ে আমরা মায়ানমার সহ সকল বিষয়ে আমরা ওভাবে প্রতিটা বিষয়ে আমরা দেখতেছি। তবে আমরা একজন যে বাড়ি আছে এরকম একজনকে আমরা তার 161 নিচ্ছি। সে বলছে যে তাদেরকে মায়ানমার তারা যে হাজতে ছিল ওই জায়গার মধ্যে 11 জনকে তারা ওই জায়গায় দেখছে। নিখোঁজ ২৭ জেলের সন্ধান চেয়ে তাদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। মামুন হুসাইন, ৭১, ঢাকা। ৩ দিনের জন্য একাডেমিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে কলেজের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে তারা বিক্ষোভ করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান গত বছরের ১৫ই এপ্রিল থেকে তারা আন্দোলন করছেন। সে সময় প্রশাসন দাবি পূরণের আশ্বাস দিয়েছিল, সেটি বাস্তবায়ন হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। একটা বৈঠকের মাধ্যমে আমরা আমাদের হাসপাতাল কখন চালু হবে এই ব্যাপারে একটা রুটম্যাপে আসার চেষ্টা করব। যতক্ষণ না পর্যন্ত আমরা মন্ত্রীর হস্তক্ষেপে কোনো রুটম্যাপ পাচ্ছি, পর্যাপ্ত রুটম্যাপ পাচ্ছি,
ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি দাওয়া পূরণ করছি, আমরা যতদিন পর্যন্ত আমাদের ডিরেক্টর নিয়োগ থেকে শুরু করে এই হাসপাতাল চালু করতে পারছি, ততদিন আমরা আমাদের এই আন্দোলন কোনোভাবে বন্ধ করব না। 700 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে ভক্তদের দান করা অর্থ জনসমক্ষে গণনা করা হলো। দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন বহু ভক্ত, যদিও পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মাজার ব্যবস্থাপনায় জড়িতরা। মুহিত দিদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সিলগালা করা দান বাক্স সোমবার জোহরের নামাজের পর মাজার প্রাঙ্গণে জনসম্মুখে খোলা হয়। একই সঙ্গে খোলা হয় বহুল আলোচিত 3টি পিতলের ডেকচি। বিদায়ী জেলা প্রশাসক সারোয়ার আলমের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা টাকা গণনা শুরু করেন। তা চলে সন্ধ্যা পর্যন্ত। দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে মাজার প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় জমে। গণনা শেষে মোট 17,65,559 টাকা এবং 7 আনা স্বর্ণ পাওয়া যায়। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আর ডিসি সারোয়ার আলম এই হিসাবকে দেখাইছেন না, সিলেটবাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আপনারা 4 দিনে কত টাকা উঠতে পারে। এখন পুরো 700 বছরের হিসাবটা মিলিয়ে নেবেন এই 4 দিনের হিসাবে। 4 দিনে যদি লক্ষ লক্ষ টাকা উঠে, তাইলে বছরের পর বছর কি পরিমাণের টাকা উঠে। আজকে যে দানবাক্সের টাকাটা সুন্দরভাবে সবার উপস্থিতিতে বন্টন হচ্ছে, দেখা যাচ্ছে কত টাকা উঠতেছে, এটা আসলে অনেক ভালো লাগতেছে। এইটাই হওয়ার দরকার। তো এতে মোট প্রাপ্ত টাকা হচ্ছে 17 লক্ষ নগদ টাকা, 17,65,549 টাকা। এর আগে গত বৃহস্পতিবার দানের অর্থের ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে মাজারের বিদ্যমান দান বাক্সে নতুন তালা লাগানো হয়। একই সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে বসানো হয় নতুন দান বাক্স। আমাদের এখন মেইন কনসার্ন যেটা হলো যে অবশ্যই মাজারটাকে একটা সুন্দর ইসলামিক কমপ্লেক্সে রূপান্তরিত করে একটা পরিকল্পনা করা, একই সাথে এটা যে আয় ব্যয়, সেই আয় ব্যয়ের হিসাবটা যেন অবশ্যই থাকে এবং স্বচ্ছ হয় এবং এটা যেন পাবলিকটা ওপেন করা হয়, যাতে সবাই জানতে পারে যে মাজারে কত টাকা আয় হলো 1 মাসে বা 1 বছরে, এবং সেটা কি ব্যয় হচ্ছে, কোন কাজ ব্যয় হচ্ছে, কি করছে, এটা সবাই যেন একটা মতামত দিতে পারে। তবে এমন প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন তোলে মাজার সংশ্লিষ্টরা। তারা বলেন পুরো প্রক্রিয়ায় মাজার কর্তৃপক্ষকে যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি। স্পষ্টতা, উন্মুক্তভাবে তিনি গণনাও করেছেন। এটি সুশাসনের জন্য তো অবশ্যই ভালো, কিন্তু কথা ছিল এরকম, বলেছিলেনও তিনি যে আমরা সকলে মিলে টাকা উন্মুক্ত করব, কর্তৃপক্ষ থাকবেন, কর্তৃপক্ষের মাধ্যমে তার দরকার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকাগুলো জমা হবে। আজকে যেটা হলো দুঃখজনক, একেবারেই কষ্টদায়ক, মর্মাহত হয়েছেন আমরা, অনেকেই মর্মাহত হয়েছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের 700 বছরের ইতিহাসে এই প্রথম প্রকাশ্যে দান বাক্স খুলে টাকা গোনা হলো। হাসান আহমেদ, 71। কক্সবাজার থেকে এবার বিশ্বমঞ্চ জয়ের গল্প লিখতে যাচ্ছে 9ম শ্রেণীর এক কিশোরী। মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াড টিন ইগল ইউকে এর চূড়ান্ত আসরে অংশ নিতে শনিবার যুক্তরাজ্যে গেছে সুরাইয়া আলম। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। কক্সবাজার 9ম শ্রেণীতে পড়ে সুরাইয়া আলম। সে টিন ইগল ইউকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কম্পিটিশনে ফাইনাল রাউন্ডে অংশ নিতে যাত্রা করেছে যুক্তরাজ্যে। ইংরেজি ব্যাকরণ ও ভাষার দক্ষতা, সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তা ভাবনা যাচাইয়ের এই প্রতিযোগিতায় 70টি দেশের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেবে তার সাথে, যাদের বয়স 8 থেকে 18 বছরের মধ্যে। যুক্তরাজ্যে পাড়ি দেওয়ার আগে 71কে সুরাইয়া জানায় সে প্রথমে দেশভিত্তিক প্রিলিমিনারি রাউন্ডে অংশ নিয়ে উত্তীর্ণ হয়। এখন যুক্তরাজ্যে গিয়ে তার মেধার স্বাক্ষর রাখতে চায়। Well, it wasn't that much easy. Well, I have applied in more than 9 Olympiads and got chances to go to more than 9 countries, including UK, USA, Canada, Singapore. But I've chosen UK because I was always fascinated by UK. এই ছোট্ট বয়সে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার মতো ইংরেজি দক্ষতা অর্জন করা মোটেও সহজ ছিল না। সুরাইয়া জানায় তার এই বদলে যাওয়ার পেছনের কারিগর কক্সবাজারের ইংরেজি শেখার অনন্য প্রতিষ্ঠান স্পিক আপ। In this journey, Speak Up helped me, the Russell sir, and he was always with me.
and he supported me the most. Even he gave me extra classes for this Olympiads, and that's all. স্পিক আপের প্রধান মেন্টর রাসেলের চোখে এটি কেবল একজন শিক্ষার্থীর বিদেশ যাত্রা নয়, এটি অবহেলিত জনপদ থেকে বিশ্বমঞ্চে উঠে আসার উদাহরণ। এটি একটি পরিবর্তনের গল্প, শূন্য থেকে শিখরে যাওয়ার গল্প। So this is phenomenal. This experience will help to grow and to get international identity and to represent our country with confidence. So when she'll come back, she'll inspire a lot of students and she'll do good. কক্সবাজার ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষার্থী টিন ইগল ইউকের ফাইনালিস্ট হয়ে যুক্তরাজ্যের মঞ্চে উঠবে। সুরাইয়া কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পুরো দেশ থেকে সুরাইয়া আলমের সাথে অংশ নেবে আরো ৭ জন মেধাবী শিক্ষার্থী। সুরাইয়া কক্সবাজার পৌরসভার পাহাড়তলির নুরুল আলমের কন্যা। নিজেকে নিজের স্বপ্ন দেখতে শিখবো। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। নীলফামারীতে উদযাপন করা হয়েছে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার সন্ধ্যায় নীলফামারী প্রেস ক্লাব মিলনায়তনে কেক কেটে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় অংশ নেন জেলার সাংবাদিক, সংস্কৃতি কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বক্তারা বলেন, সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের আস্থার প্রতীক হয়ে উঠেছে ৭১ টেলিভিশন। ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা ধরে রাখবে বলে প্রত্যাশা তাদের। একটু অন্যভাবে ৭১ যে খুলনায় নানা আয়োজনে সংবাদ ভিত্তিক চ্যানেল ৭১ টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। আগত অতিথিরা বলেন, ৭১ টেলিভিশন ১৪ বছরে অত্যন্ত নির্ভরতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ প্রচার করেছে। সত্য ও জনস্বার্থের পক্ষে প্রতিষ্ঠানটির নির্ভীক ভূমিকা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা করেন অতিথিরা। পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে একটি ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Hosted by the World Economic Forum in Dalian. He was the guest of honor in a special session on climate leadership. Climate resilience, climate security, climate finance, nishchit kora is a key top priority. And to do that, we need to work with collective responsibility. We need to garner partnerships with other countries facing the same challenges of climate change. The Honorable Prime Minister Tareq Rahman Saheb paid special attention to that fact and top priority in garnering support across the world in addressing the challenges of climate change. So he took up the invitation from the World Economic Forum to address a distinguished gathering of politicians, academics, business leaders, civil society on the matter of climate leadership this afternoon. On the sidelines of the World Economic Forum, he also met key business leaders from the China Railway Construction Corporation, as well as the China Road and Bridge Corporation.
The discussions are ongoing. There will be discussions on various trade investment aspects as the visit moves on. A World Economic Forum থেকে tomorrow evening you will move to Beijing, following which you will see a lot of interaction. The political side of this visit, where we build with the aim of strengthening our relations with an important development partner, and he will have meetings with the Premier as well as the President and various business leaders. So we will brief you from Beijing on the outcomes of these discussions and keep you posted as his day progresses in Beijing. So with that, I will leave it to the spokesman of the Prime Minister's office, Dr. Mahdi Amin. প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর নিয়ে ব্রিফিংয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আমরা এতক্ষণ সরাসরি শুনছিলাম তার বক্তব্য। চলছে দেশযোগ, সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।